এই দিন যেমন আমার, এই জমিনও আমার। এই দিন যেমন আমার, এই জমিনও আমার। আমার দিন, আমার জমিন। আমার দিন, আমার জমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। হাজরাতি মুসলিমরা এই জমিনের সন্তান। আমরা এখান থেকে কোথাও যাইতেছি না। আমরা এখানেই থাকবো। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত। এবং এই মাটির উপর আমার যে দাবি আছে, এই দাবিও আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। এবং মুসলিমরা ইসলাম ছাড়বেন। আমরা গুনাহগার হইতে পারি, আমরা নাফরমান হইতে পারি, আমাদের মধ্যে নিফাক থাকতে পারে, আমাদের মধ্যে ফাহিশ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা পারফেক্ট না। আমরা অনেক খারাপ বান্দা আল্লাহর, নাফরমান বান্দা। কিন্তু আমরা ইসলাম কখনো ছাড়ব না। ইনশাআল্লাহ। আমরা শরিয়া কখনো ছাড়ব না। এবং এটা শাহজালালের মাটি, এটা তিতুমিরের মাটি, এটা হাজী শরীয়তুল্লাহর মাটি। এই মাটি আমি ছেড়ে কই যাব? তারা যাইতে হলে অন্যরা যাবে। আমরা যাওয়ার কিছু নাই। এটা আমাদের মাটি ছিল, এটা আমাদের মাটি থাকবে। শরিয়া এটা আমাদের একদম আম মৌলিক অবস্থান। এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই। শুরু থেকে এটা আমাদের অবস্থান। তো এবং এটা নন নেগোশিয়েবল যে অবস্থান। এত কথা বলে এটা আসলে প্রমাণ করার দরকার ছিল না। বাট মানুষ বলে যে এটা হঠাৎ করে কোনো একটা কথা নিয়ে আসতেছে। না, এটা হঠাৎ করে কোনো কথা না। এটা আমাদের আকাইদি অবস্থান, এটা নুসুসি অবস্থান, এটা ফিকহি অবস্থান, এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার। We are heirs of their glory, কিন্তু আমরা reluctant heirs। মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি। কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না। গড়িমসি করতেছি আমরা। ব্যাপারটা আসলে এরকম। সো ২ টা পয়েন্ট। আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল। আমরা শরিয়া চাই। দ্যাটস ইট। এর বাইরে আর কিছু না। এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই। এটা সুযোগ নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আজকে এই বিষয়টা অপরিচিত হয়ে গেছে এবং এটা ক্রিমিনালাইজ করা হয়েছে। এটা ট্যাবু হয়ে গেছে। যেটা মনে হয় অদ্ভুত কিছু একটা। মানে আপনি তোমরা সরে যাচ্ছ, এটা কি আবার? এবং এই কাজটা হইছে ২ টা ধাপে। ১ম ধাপটা হইলো, দেখেন এই যে ইসলামিস্ট বলি না আমরা, ইসলামিস্ট কারা? ইসলামিস্ট বলার মানেটা কি আসলে? ওরা ইসলামিস্ট বলতে কাদের বোঝায়? যারা শরিয়া চায়। এটাতে এটা তো মুসলিমদের মধ্যে আলাদা কোনো ধারা হওয়ার কথা না। এটা তো আমাদের ডিফল্ট পজিশন, যেটা আমি এতক্ষণ বললাম। এটা কিভাবে হইল? উসমানীদের পতন হওয়ার পর স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বে অনেকগুলো আন্দোলন তৈরি হইল। যাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের রিভাইভাল। স্বাভাবিকভাবে এটার মধ্যে ইখওয়ানুল মুসলিমিন আছে, জামাত ইসলামী আছে, জর্ডানের তাকিউদ্দিন নাভানির ওনাদের আন্দোলন আছে, সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহর দাওয়া আছে, এটসেট্রা। তো এই ধারাটা যখন তৈরি হইল তখন ওয়েস্টার্নরা এটা একটা নাম দিল যে এরা হলো ইসলামিস্ট। এরা মুসলিমদের মধ্যে আলাদা একটা ক্যাটেগরি। সব মুসলিম খারাপ না, ইসলামিস্টরা খারাপ। ওরা একটা জিনিস চায়। সো এইভাবে ১ম এ একটা ক্যাটেগরাইজেশন করল। এরপরে কয়েক দশক চলে গেল, ৮০ দশক আসলো। ইসলামিস্টদের মধ্যে কেউ তখন ডেমোক্রেসি এগুলো একটু গ্রহণ করল। তখন তারা আরেকটা ভাগ করল। যে ভালো মুসলিম আছে, খারাপ মুসলিম আছে। খারাপ মুসলিম হলো এই ইসলামিস্টরা। ইসলামিস্টদের মধ্যে কিছু মন্দের ভালো আছে। ওরা ডেমোক্রেসি একটু মানে। আর একটা আছে, কিছু আছে একদম খারাপ। এগুলো হলো র‍্যাডিক্যালস। ঠিক আছে? সো এই ২ ধাপে আল্টিমেটলি এটা হইছে এবং আজকে আমরা কোন অবস্থায় আসি? আজকে যারা ওই যে পলিটিক্যাল ইসলামিস্ট, তারা এখন আর শরিয়ার কথা বলে না। এখন শরিয়ার কথা শুধুমাত্র র‍্যাডিক্যালরাই বলে। আর কেউ আসলে বলে না। তো এবং ইন্টারেস্টিংলি এই জিনিসটাও আপনি কলোনিয়াল সময়ে পাবেন। আবার উইলিয়াম হান্টারের বইটাতে যাই। উইলিয়াম হান্টারের বইতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, এই যে মাওলানা ওলায়েত আলী, ইনায়েত আলীর যারা আম অনুসারীরা, তাদের একটা নাম দিছে সে। কি নাম? হিন্দুস্তানি ফ্যানাটিক্স, ধর্মান্ধ। এবং তাদের যে জায়গাটা ওটার নাম ছিল দ্য ফ্যানাটিক বেস, ধর্মান্ধদের ঘাঁটি। ঠিক আছে? সো এই হইলো অবস্থা এবং এই কাজটা ওরা সবসময় করে। যে মুসলিমদের মধ্যে কিছু হলে ভালো, স্যার সৈয়দ আহমেদ ভালো, সৈয়দ আহমেদ শহীদ খারাপ। ঠিক আছে? মোল্লা ব্র্যাডলি ভালো, আরেক মোল্লা খারাপ। এই জিনিসটা ওরা সবসময় করে এবং সবচেয়ে আ দুঃখজনক বলেন, ইন্টারেস্টিং বলেন, মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যারা ভালো মুসলিম হইতে চায় ওদের কাছে। এবং এটা হওয়ার জন্য ওরা বাকি মুসলিমদের ক্ষতিও করতে চায়। এটা হলো আনফরচুনেট বাস্তবতা। তো আজকের সমাজের হিসেবে যদি আমরা চিন্তা করি, স্যার সৈয়দ আহমেদ কিরকম মুসলিম, স্যার সৈয়দ সরি না, ইমাম সৈয়দ আহমেদ সাহিব উনি কিরকম মুসলিম হবেন? তিতুমীর কিরকম মুসলিম হবেন? হাজী শরীয়তুল্লাহ কিরকম মুসলিম হবেন? সো শুধু এইটা না, ইভেন এমন একটা বয়ান আছে সেটা হলো যে ইসলামিস্টদের থেকে, মানে সো কল্ড ইসলামিস্টদের থেকে আসছে যে তারা বলে যে যারা ইখওয়ানুল মুসলিমিনের অবস্থান গ্রহণ করে নাই, ঠিক আছে? ইখওয়ানুল মুসলিমিনের অবস্থানটা যারা গ্রহণ করে নাই, এই যে সংস্কারের বা অন্যান্যটা, তারা আসলে ইসলামিস্টই না। তারা ইসলামিস্ট বলা যাবে না। ইসলামিয়ুন তারা না। ভালো কথা, ইসলামিস্ট না। শাহ ওলিউল্লাহ কি ছিলেন? হাজী শরীয়তুল্লাহ কি ছিলেন? তিতুমীর কি ছিলেন? আমরা ওইটা।
আমরা ইসলামিস্ট হওয়ার দরকার নাই। আমাদের অমুক তমুকের হওয়ার দরকার নাই। গুড ব্যাড এর দরকার নাই। ওনাদের যে অবস্থান সেটা আমাদের অবস্থান। এবং এটা ওনাদেরও অবস্থান না, এটা দ্বীন ইসলামের অবস্থান। আচ্ছা, তাহলে সামারি করি। আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হলো শরিয়া আমাদের ডিফল্ট অবস্থান। কলোনিয়াল যুগে এসে এটা আমাদের থেকে সরায় ফেলা হয়েছে এবং সেকুলার সিস্টেম চাপায় দেওয়া হয়েছে। মুসলিমরা যখন এটা প্রতিরোধ করছে, তাদের প্রতিরোধের মোটিভেশন ছিল ইসলাম এবং তাদের গোলও ছিল ইসলাম। তারা ইসলামের জন্য প্রতিরোধ করছেন এবং তারা ইসলামী শাসনটাই চাইছেন। এবং এই অবস্থাটা পরিবর্তন হয়েছে আল্টিমেটলি বিংশ শতাব্দীতে এসে, যখন ইউরোপিয়ানরা যাওয়ার সময় এমন কিছু মানুষকে পাওয়ারে রেখে গেছে, যারা তাদের মতোই চিন্তা করে। আচ্ছা, সেই সাথে যেটা হইছে যে বিভিন্ন নামে এই যে আপনি শরিয়া চান, এই যে আমাদের অ্যাসপিরেশনস, এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে বা ট্যাবু বানায় ফেলা হয়েছে। এটা হলো অবস্থা। সো এর ফলে আল্টিমেটলি এখন অবস্থাটা এমন দাঁড়াইছে যে মুসলিমরা যদি একত্রিত হয় সমাজ বা পলিটিক্স নিয়ে কথা বলতে, তখন এটা একটা ভীতিকর বিষয় হয়ে যায়। মুসলিমরা যদি আম এবং মানুষকে বিভিন্ন ধরনের ভয় দেখায়, এই যে এদের কথা বলতে দিও না, অস্থিতিশীলতা তৈরি হবে। ইন্ডিয়া চলে আসবে, আমেরিকা চলে আসবে। রাইট? এদের কথা বলতে দিলে ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের একটা anticipatory ফিয়ার তৈরি করা হয়। সেই সাথে বিদ্যমান ব্যবস্থার অল্টারনেটিভ নিয়ে আপনি যে কথা বলবেন যে না, নেশন স্টেটের বাইরে অন্য কিছু থাকতে পারে, এই কথা বলার সুযোগ আপনার নাই। সেকুলার ডেমোক্রেসির বাইরে যে অন্য কিছু আপনি থাকতে পারে, এই কথা বলার সুযোগ আপনাকে দেয়া হয় না। এবং ফাইনালি মুসলিম যে পরিচয় এবং মুসলিমদের যে রাজনীতি, এটার বয়ানটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করে। এবং এইখানে সেকুলাররা কিন্তু একেবারেই কনসিস্টেন্ট না তাদের জায়গায়। উদাহরণ দেখেন, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে সিরাজ শিকদারের একটা মিউরাল হয়েছে। সিরাজ শিকদারকে সর্বহারা পার্টির নেতা। সর্বহারা পার্টি কি চায়? তারা মাওবাদী দল। তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায়। এই পার্টির মাধ্যমে অপহরণ হইছে, খুন হইছে, ব্যাংক ডাকাতি হইছে এবং তাদের মধ্যে আন্ত-পার্টি খতমের রাজনীতি বলে একটা বিষয় ছিল। যে পার্টির ভেতরে একজন একজনকে মেরে ফেলতেছে। খতমের লাইন। তাকে নিয়ে কিন্তু আপনি মিডল বানাইতে পারছেন। এরকম আরো ঘটনা আছে। ৯০ এর দশকে এরকমও হইছে যে সিরাজ শিকদারকে নিয়ে স্মরণ সভা হইছে। সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এসে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে। খুব মানে আবেগ ভরে তার কথাবার্তা বলতেছে। আপনি এটা চিন্তা করতে পারবেন? উল্টা দিক থেকে চিন্তা করেন তো। সে এবং আপনারা একটা স্লোগান শুনবেন এখন। মাতৃভূমি অথবা মৃত্যু। এটা শুনছেন না কয়েকদিন আগে? এটার অরিজিন কি জানেন? পাত্রিয়া ও মুয়ের্তে। এটা হলো ১৯৬০ এ ফিদেল ক্যাস্ট্রোর একটা স্লোগান এবং ৬৪ সালে চে গুয়েভারা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে একটা বক্তব্য দিছিল। তারপর সেটা এভাবে শেষ করছে, পাত্রিয়া ও মুয়ের্তে। জন্মভূমি অথবা মৃত্যু। এটাই এখন খুব ভালো স্লোগান আমরা ইউজ করতেছি। আমরা না, মানে ইউজ করতেছে। ক্যাস্ট্রো আর চে গুয়েভারা কি করছিল? তারা তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করে তাদের নিজের আদর্শ প্রতিষ্ঠা করছিল। তাই না? সো এইরকম একটা লোকের টি-শার্ট আপনি পড়তে পারতেছেন, তার ক্যাপ পড়তেছেন, আপনি খুব ভালো হিরো, প্রগতিশীল, অনেক জোস। আম কিন্তু আমি মুসলিম, আমি যদি বলি যে আমি শরিয়া চাই, সেটা আমি বলতে পারব না। এটা somehow taboo। এটা হলো অবস্থা। গুয়েভারার কথা আরো অনেক কিছু বলা যায়। গুয়েভারার একটা গেরিলা ওয়ারফেয়ার এর ক্ষেত্রে তার একটা থিওরি ছিল, ফোকো থিওরি, সরি। এই থিওরি থেকে ইনফ্লুয়েন্স হয়ে ল্যাটিন আমেরিকার অনেকগুলা দল আরবান গেরিলা ওয়ারফেয়ার শুরু করছিল। যদিও গুয়েভারার থিওরি ছিল রুরাল এরিয়া নিয়ে, ওটা ভিন্ন আলোচনা। আরবান গেরিলা ওয়ারফেয়ার মানে কি? বেসিক্যালি টেরোরিজম। তার মানে চে গুয়েভারা বেসিক্যালি টেরোরিজমের একজন তাত্ত্বিক। কিন্তু আপনি তাকে সেলিব্রেট করতে পারতেছেন, কোন সমস্যা নাই। আ চে গুয়েভারার আন্ডারে বৈপ্লবিক আদালতের মাধ্যমে অনেক মানুষের ফাঁসি হয়েছিল। মানুষের রক্ত তার সাথে লেগে আছে। ভালো খারাপ ওটা পরে আলোচনা। বাট লেগে তো আছে। তাকে সেলিব্রেট করতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি শরিয়ার কথা বলি, আমি আপনার কোনো আইন ভাঙতেছি না। কিন্তু আমি বলতেছি আমার জায়গা থেকে যে আমি শরিয়া চাই, আমি এটা মানি না। তখন আপনি এটা বলতে দিবেন না। এটা একেবারেই কনসিস্টেন্সি না। এবং এটা সেকুলারদের চরম ধরনের ইনকনসিস্টেন্সি, যেটা তারা আসলে স্বীকার করে না এবং তারা আসলে আড়াল করে রাখতে চায়। মৌলিক সমস্যা কোন জায়গায়? মৌলিক সমস্যাটা হইলো দেখেন, বিশ্বাস ছাড়া আল্টিমেটলি কখনো কোনো রাজনীতি হয় না। আকীদা ছাড়া কোনো ধরনের আইন হয় না, আকীদা ছাড়া কোনো ধরনের শাসন হয় না। এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের মানে একদম বাচ্চা লেভেলের কথাবার্তা। ঠিক আছে? মানে নিউট্রাল কখনো কোনো আইন হইতে পারে না। যেকোনো পলিটিক্যাল শাসন, যেকোনো শাসন ব্যবস্থা, যেকোনো পলিটিক্যাল সিস্টেম, যেকোনো আইন, এটার পেছনে একটা ধারণা থাকে যে আমি কি ধরনের সমাজ চাই? একটা ভালো জীবন কেমন হবে? গুড লাইফ এর ভিশনটা কেমন হইতে পারে? রাইট? সমাজ কেমন হওয়া উচিত? তো এই যে ঔচিত্যের যে ধারণা, এটা কোত্থেকে আসবে আপনার কাছে? আপনার তো একটা মেটাফিজিক্স আছে, আপনার একটা আকীদা আছে, সেখান থেকে এটা আসতেছে। তাই না? তো আপনি যেটাই বলেন, যত নিউট্রালিটি কথা বলেন, যাই বলেন, আল্টিমেটলি এখানে বিলিফ থাকে, এখানে ওয়ার্ল্ড ভিউ থাকে। আর এখানেই মানুষের মতপার্থক্য হয়। মতপার্থক্য হয় দেখে কনফ্লিক্ট হয়। কারণ মানুষ মৌলিক বিশ্বাসের ব্যাপারে একমত হইতে পারে না। আবারও এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের লিবারালিজমের 101 কথাবার্তা। যে মানুষ যদি মৌলিক বিষয়ের ব্যাপারে একমত হইতে না পারে, তাহলে তুমি সলভ করবা কেমনে?
এখানে কনফ্লিক্ট রেজলিউশনটা কেমনে হবে? সো বাংলাদেশের সেকুলারদের এবং আমাদেরও সবারও আসলে যেটা বোঝা দরকার, সেটা হলো ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা ইররিকনসিলিয়েবল কনফ্লিক্ট আছে। এটা এমন একটা কনফ্লিক্ট যেটা কোনোদিন সমাধান হবে না। এটা একটার সাথে মিলতে পারবে না। যেকোনো একটা থাকতে হবে। ঠিক আছে? সো এখন আপনার যেটা চিন্তা করতে হবে, ঠিক আছে, কেউ একজন সেকুলার, সে সেকুলারিজমকে ভালো মনে করে। সে চায় সেকুলারিজমই থাক এবং সেটাই আছে। তারাই তো বিজয়ী। আচ্ছা। কিন্তু কেউ কি তাদের সাথে দ্বিমত করতে পারবে? এদিকে তারা অ্যালাও করবে কিনা? যদি এমন কোনো সিচুয়েশন আসলো, মনে করেন এটা অনেক সিচুয়েশনই আসে আসলে, যে ইসলামের অবস্থানের সাথে সেকুলারিজমের অবস্থান মিলতেছে না। তখন কোনটা প্রাধান্য পাবে? সেকুলার সংবিধান, তাই না? তো একজন রিলিজিয়াস মুসলিম এটা মানবে কিভাবে? সে যদি মনে করে যে এটা আমি মানা সম্ভব না আমার পক্ষে, এই জিনিসটা আমি একসেপ্ট করা সম্ভব না। থিওলজিক্যালি আমার পক্ষে এটা একসেপ্ট করা সম্ভব না। আকাইদিভাবে আমি এটা একসেপ্ট করতে পারতেছি না। তো আপনি তাকে কি সলিউশন দিবেন তখন? তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তোমরা সবাই বাংলার মুসলিম হয়ে যাও। এগুলো বলবেন আপনি? এটা হবে না আসলে। সো এই জায়গাটা আসলে চিন্তা করতে হবে যে আপনি এই জায়গাটা কিভাবে ডিল করবেন। ধরেন কেউ কোনো আইন ভাঙল না। ফরাজিদের মতো চিন্তা করেন। কিন্তু সে বলল যে, "আমি আমার জায়গা থেকে, আমার দ্বীনের জায়গা থেকে, আমার আকীদার জায়গা থেকে আমি ইসলামের বাইরে আর কোনো কিছু মানতে পারব না। আমি শরিয়া চাই।" তো এই অবস্থান যদি কেউ নেয় এবং সমাজ এবং রাষ্ট্রে তারা যদি একটা সিগনিফিক্যান্ট ফোর্স হয়ে ওঠে, এই সেকুলার রাষ্ট্র তাকে কিভাবে ডিল করবে? সেকুলাররা তার সাথে কিভাবে ডিল করবে? এই প্রশ্নটা চিন্তা করার দরকার আছে। এবং এই প্রশ্নটা কেন আমি করতেছি? কারণটা হলো আমাদের সমাজ এবং রাষ্ট্র সেকুলাররা নিয়ন্ত্রণ করে। এবং এই সেকুলারিজম যেটা আছে এটা কিন্তু মানুষের ইচ্ছায় আসে নাই। এটা কোয়ার্সিভ ফোর্স এর মাধ্যমে আসছে। জোর করে বসানো হয়েছে সহজ ভাষায়। এবং তারা কিন্তু জোর করে টিকে আছে। এটা তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা বোঝে। বোকারা না বুঝতে পারে। আমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারাও বোঝে, বোকারা না বুঝতে পারে। তো এইজন্য তাদের চিন্তা করা দরকার যে তারা কি নিজেদের অবস্থানে কনসিস্টেন্ট হবে? তারা কি মার্কেট প্লেস অফ আইডিয়াজ এ এই ইসলামী শরিয়ার ব্যাপারে আলোচনাকে আসতে দিবে? চিন্তার হাটবাজারে আসতে দিবে? নাকি তারা ডাবল স্ট্যান্ডার্ড এর দিকে যাবে? এবং এই প্রশ্ন নিয়ে চিন্তা করা দরকার কারণ আল্টিমেটলি ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব যেটা, এটাই ইনশাআল্লাহ সামনে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াবে। সেটা ওদেরও চিন্তা করা দরকার, এটা আমাদেরও চিন্তা করা দরকার। আমাদের জন্য সবাই করণীয়ের কথা জিজ্ঞেস করে, একটু করণীয়ের কথা বলি। যারা অনেক ডিটেইলে জানতে চান আমার কিছু লেখা-টেখা আছে পড়তে পারেন। হোয়াট ইস টু বি ডান একটা লেখা আছে ওটা পড়তে পারেন। বাট জেনারেলি কিসের জন্য করণীয় বাই দ্য ওয়ে? ইসলাম বিদ্বেষের জন্য করণীয়। শরিয়ার জন্য না। ইসলাম বিদ্বেষের জন্য করণীয় বলতেছি। আচ্ছা, আপনার কয়েকটা ফ্রন্টে কাজ করতে হবে। একটা কাজ হলো আদর্শিক ফ্রন্টে, আইডিওলজিক্যালি। সেটা কি? ১ম হলো ইসলামের বিশুদ্ধ আদর্শ ধারণ করা। কমপ্লিটলি ইসলামের যে ওয়ার্ল্ড ভিউটা আছে এটা গ্রহণ করা। এর মধ্যে জোড়াতালি আছে, নিশ্চিতভাবে আছে আপনার গ্রহণ করার মধ্যে। এটা আমি নিশ্চিত কারণ আমরা যেভাবে ইসলামটা বুঝি, আমাদের সমাজে যেটা ইনপুটটা দেয় ওটা একটা করাপ্টেড ইনপুট। সো এটার মধ্যে জোড়াতালি আছে। এই জোড়াতালিগুলা খুঁজে বের করে আপনার সরাইতে হবে। বিশুদ্ধভাবে সম্পূর্ণভাবে ইসলামী ওয়ার্ল্ড ভিউটা আপনার গ্রহণ করতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে আবু জাহেল বলছে যে, "তুমি শুনছো মুহাম্মদ কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?" কি বলছে? যে উনি একদিনে নাকি এক রাতে নাকি মক্কা থেকে জেরুজালেম গেছে আবার ফিরে আসছে। এটা তুমি বিশ্বাস করো নাকি? বলছে, "উনি এটা আসলেই বলছেন?" "বলছেন, বিশ্বাস করি।" এজন্য ইনি আস-সাদ্দিক। এটা হলো ঈমান। এইভাবে আপনার ইসলামটাকে গ্রহণ করতে হবে। সো এটা হলো ১ম কাজ। ২য় যেটা কাজ সেটা হলো এই ইসলাম বিদ্বেষের যে স্তম্ভগুলো আছে, যেগুলো ভাইদের আলোচনায় অনেকগুলো আসছে, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি, ইত্যাদি। এগুলোকে আপনার আউটরাইট অ্যাটাক করতে হবে আদর্শিকভাবে। আউটরাইট অ্যাটাক করা, ডিলেজিটিমাইজ করতে হবে কমপ্লিটলি। আপনি এটার সাথে কুসুম ভালোবাসা করতে পারবেন না। যে ঠিক আছে এটা একটু আছে, ওইটা একটু আছে। না এটা ভালো, ওইটা ভালো। এইগুলো করলে রবীন্দ্রনাথের কবিতা আসলে খুব ভালো। রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো। খুবই ভালো। তার লেখাও খুবই ভালো। বাট ইট ডাজন্ট কনসার্ন মি। আমি তার সাহিত্য মান নিয়ে আলোচনা করতে আসি নাই। এটা আমার আইডেন্টিটি অস্তিত্বের একটা প্রশ্ন। আমার যখন ফ্রি টাইম থাকবে আমি তখন এগুলা করব। বউকে শোনাবো ওটা ভিন্ন বিষয়। ঠিক আছে? সো এই ব্যাপারে আপনার কুসুম অ্যাপ্রোচ নিলে হবে না। ইউ হ্যাভ টু কমপ্লিটলি ডিলেজিটিমাইজ দেম। এই আইডেন্টিটি, এই ন্যারেটিভ আপনার ভেঙে ফেলতে হবে। এটা রেখে আপনি কখনো এগোতে পারবেন না। এখানে কোনো হাফ মেজার নাই। হাফ মেজার অলওয়েজ ফেইলস। ইউ হ্যাভ টু গো ফুল ইন। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো আদর্শিক অঙ্গনের আরেকটা কাজ যেটা আমি বারবার বলি, আবারও বলব, বলে যাব ইনশাআল্লাহ। সেটা হলো ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটাকে আপনার বারবার সামনে নিয়ে আসতে হবে। যখন একটা সমাজের মধ্যে কোনো একটা দ্বন্দ্বের ব্যাপারে মানুষ একমত হয় যে আসলে এটা একটা প্রবলেম, তখন ওই সমাজটা কোনো একটা দিকে যাইতে পারে। তার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকবে। অনেক কিছু হবে। ৬৯ হবে, ৯০ হবে, চ আ চৌ চৌ ২৪ হবে, ৩৭ হবে, ৫১ হবে। অনেক কিছু হইতেই থাকবে। কিন্তু আপনি ঘুরতে থাকবেন। পরিবর্তন আসবে না। আপনার ওটা একটা জায়গায় নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়া সবচেয়ে সহজ মানে এটা ওই যে নবীদের দাওয়ার তো অনেকগুলা স্টাইল ছিল। একেকজনের একেক রকম স্টাইল ছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা কিভাবে করছিলেন?
উনি গিয়ে মূর্তি ভেঙে দিয়েছেন ডিরেক্ট গিয়ে। তো এটা হলো মিলাত ইব্রাহিম, ওনার স্টাইল এটা। আমরা এভাবে হয়তোবা পারব না। ওই আজিমাত আমাদের নাই। বাকি এটা বোঝা যে মূল জায়গাটা আপনার নিতে হবে এবং সমাজকে বাধ্য করতে হবে এই জায়গায় আসতে। নইলে আবারও এটা ঘুরতে থাকবে, মানুষ মরবে, এই হবে, সেই হবে। আল্টিমেটলি কোনো পরিবর্তন আসবে না। এর বাইরে বাকি সবকিছু at the end of the day will amount to exercises in futility. আল্টিমেটলি এখান থেকে তেমন কিছু আসবে না। আচ্ছা, এটা হলো একটা। কাজের ক্ষেত্রে কি করবেন? কাজের ক্ষেত্রে ১ম যে পয়েন্টটা সেটা হলো আমাদের সামাজিক শক্তি অর্জন করতে হবে। সামাজিক শক্তি মানে কি? এটা মানে আমাদের অনেক প্রতিষ্ঠান হবে, আমাদের অনেক টাকা-পয়সা হবে, আমাদের অনেক ডিগ্রি থাকবে এরকম কিছু। না, এটা সামাজিক শক্তি না। আমি সামাজিক শক্তি একটা স্পেসিফিক পলিটিক্যাল সেন্স এ ইউজ করতেছি। সামাজিক শক্তি মানে হলো আপনার চারপাশের যে পরিস্থিতি, আপনার চারপাশের যে এনভায়রনমেন্ট এটাকে আপনি চেঞ্জ করতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন। এটা হলো সামাজিক শক্তি এবং এটা একটা পলিটিক্যাল ডেফিনিশন। জিন শার্প নামে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিল, মারা গেছে, আমেরিকান। তার লেখা এটা আছে এবং শুধুমাত্র তার লেখা না, আরো অনেকের লেখাই আছে। আমি স্পেসিফিক এই অর্থে বলতেছি সামাজিক শক্তি। অর্থাৎ আপনার সমাজে নেগোশিয়েট করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। আপনার প্রেশারাইজ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। তা না হলে হবে না। আপনার অনেক টাকা-পয়সা আছে কিন্তু এই ক্যাপাসিটি নাই, লাভ নাই। দখল হয়ে যাবে। আপনার অনেক প্রতিষ্ঠান আছে, এই ক্যাপাসিটি নাই, লাভ নাই। টেক ওভার করবে। ঠিক আছে? সো সামাজিক শক্তি হলো এমন সব ধরনের আ প্রভাব ও চাপ প্রয়োগের সক্ষমতার সমষ্টি, যেটা সমাজের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর প্রয়োগ করে। একদম বইয়ের ডেফিনিশন বললাম। আচ্ছা, ঠিক আছে। এবং এই যে সামাজিক শক্তি, এটা হলো পরের কাজ। এই সামাজিক শক্তি কখনো একা হয় না। এটা সামষ্টিকতা থেকে আসে, কালেক্টিভ অ্যাকশন থেকে আসে। ঠিক আছে? আপনি একা এটা অর্জন করতে পারবেন না। আপনার একসাথে হইতে হবে। এটা না হলে এটা হবে না। সো এই সামষ্টিক কাজ কিভাবে করবেন? কমিউনিটি অ্যাক্টিভিটি হইতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিজম হতে পারে, দাওয়া হইতে পারে। বাট করতে হবে। এবং এটা কেন আপনি করবেন? এটা করবেন কারণ এই সমাজ আপনাকে দাঁড়ানোর জায়গা দিতে চায় না। আপনার ওই জায়গাটা করে নিতে হবে। এটা আরেকজন এসে দিয়ে যাবে না কিন্তু। এটা আপনাকেই করতে হবে। আপনার ছেলে এসে করবে না। আপনাকেই করতে হবে। সো এইজন্য আজকে যেহেতু এই জায়গাটা আপনার নাই, আপনি কোন দল করেন না, আপনি কোন নির্বাচন করেন না, আপনি মাদ্রাসার স্টুডেন্ট না, মাওলানা না, এটসেট্রা, এটসেট্রা। তো আপনার কথা বলার সুযোগ নাই। "এই তুমি কে? কথা বলছো কেন? যাও গা, জঙ্গি।" এরকম। সো আপনার ওই জায়গাটা তৈরি করে নিতে হবে। এটা আপনাকে কেউ এনে বাটিতে সাজায় এনে দিবে না। ঠিক আছে? উল্টো দিকে হেঁটে আসলে সমাজের যে স্রোত এটা আপনাকে পরিবর্তন করতে হবে। এটা আর কোন অপশন নাই। এখানে কোন ম্যাজিক বুলেট সমাধান নাই। আপনার একদম গ্রাসরুটস থেকে কাজ করতে হবে। আপনার নিজের এলাকা, নিজের পাড়া, নিজের গ্রাম, নিজের ইউনিভার্সিটি বা নিজের প্রতিষ্ঠান, এই জায়গাগুলো থেকে কাজ করতে হবে। এটা ছাড়া অপশন নাই। এবং এই কালেক্টিভ অ্যাকশন, এই সোশ্যাল অ্যাক্টিভিজম এর মাধ্যমে আপনার ওই অবস্থানটা তৈরি করে নিতে হবে। সো সমাধান এগুলো হলো আসলে সমাধানের জন্য অ্যাকচুয়াল স্টেপস, বোরিং স্টেপস। শুনতে ভাল লাগে না, গরম না তেমন। জজবা আসে না এগুলো শুনলে। কিন্তু আল্টিমেটলি এগুলাই সমাধান আমি মনে করি। ফরাইজিরা কি করছিল দেখেন। তাদের জন্য অনেক অপশন বন্ধ ছিল। বাট স্টিল কিন্তু তারা কিন্তু একটা ব্যবস্থা করছিল। সরি, একটা কথা আমি বলতে ভুলে গেছি। ফরাইজিদের ব্যাপারে ব্রিটিশ আমলে একটা ম্যাজিস্ট্রেট ছিল, নবীনচন্দ্র সেন। তার একটা কথা ছিল, বিখ্যাত উক্তি যে, "ফরাইজিরা ব্রিটিশ রাজের অধীনে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র কায়েম করছে। স্টেট উইদিন আ স্টেট।" এই যে তারা করছিল। সো একটা কালেক্টিভ শক্তি হিসেবে আপনার সমাজে হাজির হইতে হবে এবং একটা নতুন সোশ্যাল ব্লক হিসেবে আপনার নিজেকে গড়ে তুলতে হবে। তখন আপনি নেগোশিয়েট করতে পারবেন। তখন আপনি চাপ দিতে পারবেন। তখন আপনার কথা তারা শুনতে বাধ্য হবে। তার আগ পর্যন্ত সে শুনবে না। সে কন্টিনিউয়াসলি জমিদার কন্টেস্টে চেষ্টা করবে চাষাভুষাদেরকে দমন-পীড়ন করতে। ঠিক আছে? আচ্ছা। সো শর্তগুলা কাজগুলা কি বললাম? একটা হলো আদর্শিক বিশুদ্ধি, পরিপূর্ণভাবে ইসলামী ওয়ার্ল্ড ভিউ ধারণ করা। ইসলাম বিদ্বেষের আদর্শিক যে স্তম্ভগুলো আছে সেগুলাকে আউটরাইট রিজেক্ট করা এবং অ্যাটাক করা। ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্বকে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করা এবং কালেক্টিভ অ্যাকশন, কমিউনিটি অ্যাক্টিভিজম এবং এর মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা। শেষ করি। সেকুলারদের বিভিন্ন ঘরানার অনেক বক্তব্য আছে। সেই বক্তব্যগুলার মূল জিসটা কি? মূল জিসটা হলো ইসলামকে তাদের মতো কাটছাঁট করে ব্যাখ্যা করতে হবে। ইসলামকে তাদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী মানতে হবে। এবং তারা কিছু রিকোয়ারমেন্টস ঠিক করে দিবে, কিছু মাপকাঠি ঠিক করে দিবে, শর্ত ঠিক করে দিবে। আমার সেগুলো দিয়ে প্রমাণ করতে হবে, এই যে দেখো আমি কিন্তু ভালো। আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে? অর্থাৎ সেকুলারদের স্ট্যান্ডার্ডে আমাদের কন্টিনিউয়ালি নিজেদেরকে প্রমাণ করতে হবে। সো চিন্তার এই পুরা ফ্রেমওয়ার্কটা আমাদেরকে রিজেক্ট করতে হবে। আপনি যা ইচ্ছা করেন সে আপনাকে ভালো হিসেবে মেনে নিবে না। সে সাময়িকভাবে হয়তোবা আপনাকে মানবে, বাট সে আপনাকে ইউজ করবে আল্টিমেটলি। এটা একটা লুজিং গেম। ইট ডাজন্ট ওয়ার্ক। ঠিক আছে? আমরা এই মাটির মানুষ। আমাদের এই পরিবারগুলো এখানে হাজার, শত বছর ধরে আছে। আমরা এই ভাষায় কথা বলি। আমরা এই সমাজের অংশ। আমরা এই সমাজে কন্ট্রিবিউট করি। আমাদের কেন ওদের কাছে আত্মপরিচয়ের প্রমাণ দিতে হবে? আমাদের কেন ওদের কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে? ওদের কাছে ভাইবা দিব কেন আমি? ওরা কে? কারো খেয়াল খুশির জন্য তো আমরা আমাদের দিনকে বদলাবো না।
কোনো জমিদারের আদেশ মতো তো আমার নিজেকে বাঙালি প্রমাণ করার দরকার নাই। আমার নিজেকে ভালো মুসলিম প্রমাণ করার দরকার নাই। আমি একজনের কাছে জবাবদিহি করব। ওরা কি? ওর কাছে আমার পাত্তা দেওয়ার কি আছে আসলে? কারো কথা শোনার টাইম নেই এত। বাংলাদেশের মুসলিমরা এই জমিনের সন্তান। আমরা এখান থেকে কোথাও যাইতেছি না। আমরা এখানেই থাকব। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত। এবং এই মাটির উপর আমার যে দাবি আছে, এই দাবিও আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। এবং মুসলিমরা ইসলাম ছাড়বে না। আমরা গুনাহগার হইতে পারি, আমরা নাফরমান হইতে পারি, আমাদের মধ্যে নিফাক থাকতে পারে, আমাদের মধ্যে ফাহিশ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা পারফেক্ট না। আমরা অনেক খারাপ বান্দা আল্লাহর, নাফরমান বান্দা। কিন্তু আমরা ইসলাম কখনো ছাড়ব না। ইনশাআল্লাহ। আমরা শরিয়া কখনো ছাড়ব না। এবং এটা শাহজালালের মাটি, এটা তিতুমিরের মাটি, এটা হাজী শরীয়তুল্লাহর মাটি। এই মাটি আমি ছেড়ে কই যাব? কারো যাইতে হলে অন্যরা যাবে। আমরা যাওয়ার কিছু নাই। এটা আমাদের মাটি ছিল, এটা আমাদের মাটি থাকবে। এই জমিনে শত, শত বছর ধরে মুসলিমদের শাসন ছিল। সমৃদ্ধ শাসন। একসময় বাংলা ছিল পুরো ওয়ার্ল্ডের একটা হাব। এবং আগ্রাসী শত্রু এবং শোষণের বিরুদ্ধে বারবার রক্ত দিছি আমরা। এবং উম্মার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বড় এথনিক গ্রুপগুলো কারা? গ্রুপগুলোর লিস্ট করেন। বাঙালি মুসলিম তার একটা। বেঙ্গল মুসলিম, বাঙালি মুসলিম, বাংলাদেশি মুসলিম যা ইচ্ছা বলেন। আমরা সেই গ্রুপের একটা। তো এগুলো কি এমনি এমনে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লের সৃষ্টি জগতে কোনো কিছু এমনি এমনে হয়? এটার জন্য কোনো পরিকল্পনা নাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লের। এইখানে আপনি আছেন, আমরা কথাবার্তা বলতেছি, এই রিয়ালাইজেশন গুলো আমাদের হচ্ছে, এটার কোনো তাৎপর্য নাই। আল্লাহর কাছে এগুলোকে আমরা জবাব দিতে হবে না? সো কারো মাটিতে বসবাস করি না। এবং এই দিন যেমন আমার, এই জমিনও আমার। এই দিন যেমন আমার, এই জমিনও আমার। আমার দিন, আমার জমিন। আমার দিন, ইয়া জমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা